নতুন বাংলাদেশে পুরো সিস্টেম যখন বদলে ফেলতে হবে, সবগুলো সেক্টর যখন রিফর্ম করার সময় এসছে, সেই রিফর্ম নিশ্চয়ই একদিনে করা সম্ভব নয় কিংবা একাও করা সম্ভব নয়। ঐক্যবদ্ধ হতে হবে। প্রধান উপদেষ্টাও বলেছেন তার একার পক্ষেও আসলে সবকিছু পরিবর্তন করার সুযোগ নেই। অর্থাৎ আমরা যখন সবাই একসাথে হব তখনই আমরা পারবো সেই পরিবর্তনগুলো আনতে, এবং সেই পথেই কিন্তু আমরা এগোচ্ছি। বেশ কিছু জায়গায় আমরা দেখেছি ইতিমধ্যে বড় বড় পদ থেকে শুরু করে বেশ কিছু জায়গাতে কিন্তু পদেরও রদবদল হয়েছে। অর্থাৎ সেই পরিবর্তনের পথে হাঁটছি, এবং ঠিক এই মুহূর্তটাতে বাংলাদেশে আমরা কেমন আছি সেই সবকিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই। ZSRM নিবেদিত দেশ সাম্প্রতিকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, এই মুহূর্তের বাংলাদেশ নিয়ে আজকের এই আলোচনায় আমার সাথে দুজন বিশেষ অতিথি আছেন। আমার সাথে আছেন আশরাফ কায়সার, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক, এবং আছেন সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক, প্রথম আলো। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আশরাফ কায়সার, নতুন বাংলাদেশের কথা আমরা বলেছি, আমরা পরিবর্তনের কথা বলেছি। বেশ কিছু পরিবর্তন আমরা দেখতেও পেয়েছি, এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো খুব জরুরিভাবে খুব তাড়াতাড়ি কিছু পরিবর্তন দরকার। এই সময়টাতে আপনি কেমন আছেন বাংলাদেশের নাগরিক হিসেবে? আমি তো দারুণ আছি, দুর্দান্ত। এই যে আমরা একটা ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পেয়েছি এবং শ্বাস নিতে পারছি, জোরে জোরে কথা বলতে পারছি, মত বিনিময় করতে পারছি, নির্ভয়ে ঘুমাতে পারছি, এবং আমাদের রাজনৈতিক চিন্তা এবং চেতনা নিয়ে বিতর্ক করতে পারছি। আমার মনে হয় বেঁচে থাকার এর চেয়ে বেশি প্রয়োজন আমার কখনোই ছিল না। এতটুকুই আমাদের জন্য যথেষ্ট। এখন আমরা যদি দেখি যে গণ অভ্যুত্থানটি হয়েছে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দেখুন, কিছু মানুষকে আমি দেখতে পাচ্ছি 15 বছরে তারা কিছু বলেননি, 15টি শব্দ বলেননি, 15টি প্রতিবাদে তাদের কোনো ভূমিকা ছিল না। 15 দিনেই তারা অতিষ্ঠ হয়ে গেছেন, এবং তারা বলছেন এমন স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম। এবং তারা বলছেন যে ছোট ছোট ঘটনায়, অ্যাডহক ঘটনায় তারা বড় চেতনাকে নিয়ে প্রশ্ন করছেন, এবং তারা বলছেন যে এই পরিস্থিতি আমরা কি করে সামাল দিব। আমি সবাইকে একটা কথা বলতে চাই, বাংলাদেশ যেরকম একটা ঝুঁকিপূর্ণ জায়গায় চলে গেছিল, এবং আমাদের যে পুনর্গঠন কত বিস্তৃত এবং ব্যাপক এবং কত জটিল, এটি যারা সরকারে আছেন বা সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অথবা সংস্কার প্রক্রিয়ার ধারে কাছে আছেন তারা বুঝতে পারবেন। এবং আমার ধারণা বাংলাদেশের নাগরিকরা যারা রাজনীতি দলদাস না, তার বাইরে সবাই বুঝতে পারবেন। কেননা এখানে একটি প্রশাসন এমন করে দলীয়করণ করা হয়েছিল যে আপনি 3টে স্তর বাদ না দিলে প্রশাসন থেকে দূষিত রক্ত বের করতে পারবেন না। এবং আপনি যদি এমনকি প্রতিরক্ষা বাহিনীর সংস্কারের দিকে তাকান, যেটিতে এখনও আমরা হাত দেইনি, এবং 6টি কমিশনের বাইরে আমার মনে হয় একটি কমিশন হওয়া দরকার প্রতিরক্ষা বাহিনীর সংস্কার। কেননা রাষ্ট্রের সবচেয়ে বেশি টাকা ব্যয় হয় যাদের সাথে, তারা 15 বছরে কি ভূমিকা রেখেছিল, এবং তারা কি জনগণের পক্ষের শক্তি নাকি তারা যারা শাসক তাদের পক্ষের শক্তি, এই প্রশ্ন আপনাকে চিন্তা করতে হবে। তারপরে আপনি শিক্ষা এবং স্বাস্থ্যের মতো জায়গায় কমিশন না করলে, এই দুটি ক্ষেত্রে আপনি শিক্ষার যে মানের অবনতি হয়েছে এবং স্বাস্থ্যের যে বিশৃঙ্খলা এবং এখানে যে জনগণ বা রোগীরা কতটা ভুক্তভোগী, এসব নিয়েও আমাদের কমিশন করতে হবে। আমি কিন্তু মনে করি যে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা 20 জন বা 22 জন হওয়ার দরকার নেই। আপনি ডাবল করে ফেলুন, দ্বিগুণ করে ফেলুন। আপনি আরও বেশি মানুষকে যুক্ত করুন, বিশেষ করে তরুণদেরকে যুক্ত করুন, যাদের নতুন চিন্তা করার ক্ষমতা আছে এবং নতুন উদ্যম রয়েছে। তারপরেও যেন আমরা যতদিন লাগে, 2 বছর লাগুক, 3 বছর লাগুক, আমরা যেন সংস্কারগুলো করে একটা স্থিতিশীল বাংলাদেশ দেখি এবং একটা নতুন রাজনীতি এবং পজিটিভ রাজনীতির স্বপ্ন দেখি বা দেখতে পাই, এবং দলগুলো যেন তাদের ভেতরের সংস্কারটি করতে বাধ্য হয়, এবং তারপরে যেন আমরা একটি নির্বাচন করি। আমরা কোনো তাড়াহুড়া নির্বাচন চাচ্ছি না। গণ অভ্যুত্থান একটি নির্বাচনের জন্য হয়নি। এটি আমার রাজনীতির বন্ধুরা যতই মন খারাপ করুক তাদের মানতে হবে। তাদের ডাকে এবং তাদের সর্বোচ্চ ডাকেও জনগণ রাস্তায় নেমে শেখ হাসিনার পতন ঘটায়নি। আরেকটা জিনিস হচ্ছে যে গণ অভ্যুত্থান কিন্তু কাউকে ক্ষমতায় বসানোর জন্য হয়নি। কিন্তু আমরা চাই রাজনীতিবিদরা শাসন করুন, কিন্তু কোন রাজনীতি চাই আগামী অন্তত কয়েক মাস আমরা প্রবলভাবে সেই কথা বলবো। জি, এবং শেষ পর্যন্ত আসলে আমাদের গণতন্ত্রের দিকে হাঁটতে হবে, তার বিকল্প তো নেই। সোহরাব হাসান, দীর্ঘদিন ধরে আপনার সাথে আমি কাজ করছি, মত প্রকাশের স্বাধীনতা পেয়েছেন? যদি 5 আগস্টের সঙ্গে তুলনা করেন, মানে তার আগের সময়ের, অবশ্যই পেয়েছি। আর যদি বলেন যে মানে এই স্বাধীনতাও তো আবার অবাধ নয়, মানে আপনি রাজনৈতিক স্বাধীনতা আছে, সামাজিক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, স্বাধীনতা কিন্তু ব্যাপক। প্রতিটি মানুষ
যখন এই দেশের প্রতিটি মানুষ যখন নিজের বোধ, চিন্তা এবং মত প্রকাশের স্বাধীনতা পাবে এবং সেই সক্ষমতা তৈরি হবে, তখন বলতে পারবো যে আমরা সত্যিকার স্বাধীন। জি, কিন্তু স্যার হোসেন, আমরা যারা আসলে গণমাধ্যমে আজকে আপনারা দুজনই আছেন আমার সাথে, আপনারা দুজনই গণমাধ্যম ব্যক্তিত্ব, একটু এই প্রশ্নটা করতেই হয় যে গণমাধ্যম নিয়ে আমরা অনেক সমালোচনা দেখেছি। গণমাধ্যমের গুটি কয়েক এমন ব্যক্তিত্বদের জন্য আসলে আমরা দেখেছি গণমাধ্যমকে কলুষিত হতে, কিংবা তারা আসলে গণমাধ্যমের ব্যক্তিত্ব হয়েও দলীয়করণ হয়ে গিয়েছিলেন, তারা নিজেরা আসলে কোনো না কোনো দলের হয়ে কাজ করেছেন। বিশেষ করে যদি আমি সাবেক প্রধানমন্ত্রীর যে সংবাদ সম্মেলনগুলোর কথা যদি আমাকে উল্লেখ করতেই হয়, সেই সময়গুলো যদি আমরা দেখি, সেটি খুব স্পষ্ট বোঝা যায় আসলে সেখান থেকে আমরা বেরোতে পারবো। ধন্যবাদ। আসলে অন্যের সমালোচনার আগে নিজেকে যদি নিজের সমালোচনা করতে পারি, সেটা হচ্ছে সবচেয়ে বড় শুদ্ধ হওয়ার পথ। সেটি আমরা কিন্তু করতে পারিনি। আপনি যদি গণমাধ্যমের যারা আমরা ছিলাম সবাই যদি সেটা করতেন, ন্যূনতম পেশাগত মর্যাদা, পেশাগত নৈতিকতা, নীতি বা পেশাগত যে তার ন্যূনতম যে দায়িত্ববোধ, সেটা করলে কিন্তু আমি মনে করি যে ওই সরকারও এতটা স্বৈরাচারী হতো না। সুতরাং তার স্বৈরাচারী হওয়ার পিছনে এই গণমাধ্যমের আপনি যাদের কথা বললেন তাদের কিন্তু একটা দায় আছে। ওই অর্থে আমরা যারা প্রতিবাদ করতে পারিনি, মানে যে প্রতিবাদ অনেক আগেই স্বৈরাচারের পতন ঘটাতে পারত, সেজন্য আমাদেরও দায় আছে। একটা বিষয় হচ্ছে কি, আমরা রাষ্ট্রটাকে কিভাবে দেখি। যদি 17 কোটি মানুষের রাষ্ট্র তাহলে একভাবে চিন্তা, আর যদি দলের রাষ্ট্র, গোষ্ঠীর রাষ্ট্র, সেটা ব্যবসায়ী হোক, সাংবাদিক হোক বা অন্য হোক। এখন একটি সরকার, এবং দেখুন যে কথাটি আপনি স্মরণ করিয়ে দিলেন, 2009-এ যখন শেখ হাসিনা ক্ষমতায় এসেছিলেন, তখন তার জনপ্রিয়তা, তার ভাবমূর্তি, ওই সরকারের প্রতি মানুষের প্রত্যাশা, আর যখন চলে গেলেন তখনকার অবস্থা, এটা আকাশ পাতাল পার্থক্য। সুতরাং আমাদের দুটো বন্ধু আশরাফ কায়সার যেমন বলছিলেন যে এই আন্দোলনের কারা সিপাহসালার, কারা নেতৃত্ব এই আন্দোলনকে সফল করতে পেরেছে, তরুণরা, ছাত্ররা, তাই তো, তরুণ প্রজন্ম। এই যে রাজনৈতিক দলগুলো পারেনি, এখন একটা ভয় আছে, যেটি আমি বলি আমাদের স্বস্তির সঙ্গে সঙ্গে ভয়টা হচ্ছে এই রাজনৈতিক দলগুলো যারা আন্দোলন করেছে, যারা বিরোধী দলে আছে, যারা এখন সক্রিয় আছে, দৃশ্যমান, তারা কি প্রস্তুত? তারা নিজেদের পরিবর্তন করতে কতটা প্রস্তুত? তারা যদি প্রস্তুত থাকে সত্যি সত্যি, তাহলে দেশ বদলাবে, আর যদি না থাকে তাহলে বদলাবে না। হ্যাঁ, অন্তর্বর্তী সরকার 2 বছর 3 বছর বা যে সময়টাই থাকুক, এক সময় না এক সময় রাজনৈতিক দলগুলোর কাছে আসতেই হবে। রাজনৈতিক দলের কথা যখন আপনি বলছেন সোহরাব হাসান, এই আমি আরেকবার একটু আশরাফ কায়সার ঠিক এই জায়গাটিতে, এই পয়েন্টটাতে আপনার কাছে আসতে চাই। দিন শেষে আসলে রাজনৈতিক দলগুলোকে দেশের হাল ধরতেই হবে। যারা সমন্বয়ক আছেন কিংবা ছাত্রদের আসলে এক ধরনের রাজনৈতিক দল নিয়ে এক ধরনের আলোচনা সৃষ্টি হয়েছে। ছাত্ররা যদি আসলে কোনো রাজনৈতিক দল গঠন করেন, সেই রাজনৈতিক দলের ভবিষ্যৎ আসলে কি হবে, নাকি অতীতে কিছু আমাদের সামনে বেশ কিছু উদাহরণ আছে যে দলগুলো হয়তো কার্যকর হতে পারেনি, সেরকম কিছুর দিকে কি যাব আমরা? প্রথম কথা বলি যে মাঠে কিন্তু ছাত্রদের একটি রাজনৈতিক শক্তির আবির্ভাব ঘটবে এরকম প্রত্যাশা আছে। কেননা আপনি যাদের নেতৃত্বে গণ আন্দোলন করেছেন, গণ অভ্যুত্থান হয়েছে, তাদের অনেকের কথাবার্তা, তাদের অনেকের নেতৃত্বের গুণ, এমনকি যারা উপদেষ্টা হয়েছেন, আমাদের কিন্তু আকর্ষণ তারা আদায় করেছেন। কাজেই তাদের রাজনৈতিক চিন্তা, তাদের রাজনৈতিক সংগঠন করার ক্ষমতা এবং তারা কি রাজনীতি দিতে চান একটি রাষ্ট্রে, এটি বাংলাদেশের জনগণ দেখতে চায়। কাজেই নাগরিক কমিটি যেটি হয়েছে, তারা নিজেরাই বলেছেন যে এটি রাজনৈতিক দল না, কিন্তু এটি একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনি জানেন যে তারা সরকারের গতিকে শ্লথ বলেছেন এবং তারা বলেছেন তাদের অভিলাষ এখনো অধরা, তারা যে অর্জনটি করতে চেয়েছেন। 1 মাসের মধ্যে এই মন্তব্যটাই স্বাভাবিক, এবং আমার ধারণা প্রফেসর ইউনূস আমাদের এই সমালোচনায় হয়তো খুশি হবেন, কেননা উনি বলেছেন উদার মনে সমালোচনা করতে। আমি বলতে চাই যে ছাত্র বৈষম্য বিরোধীরা রাজনৈতিক শক্তি হিসাবে আবির্ভূত হোক এবং তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করুক বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করতে। আমরা তরুণ নেতৃত্ব দেখতে চাই, তার চেয়ে বেশি দেখতে চাই তাদের রাজনৈতিক উপাদান কি, তারা বাংলাদেশের জনগণকে কোন রাজনীতি দিয়ে পরিচালিত করতে চান। আপনাকে বলে রাখি যে যারা রাজনৈতিক দল হিসাবে বাজারে রয়েছেন, বিএনপি, জামাত কিংবা বাম মোর্চা, যাদের কথাই বলি, সিপিবি, বাসদ, সবার উচিত হবে এদেরকে স্বাগত জানানো।
কারণ আপনি প্রতিযোগিতা ছাড়া আপনার জনপ্রিয়তা, আপনার রাজনৈতিক শক্তি, আপনার সংগঠনের গ্রহণযোগ্যতা কোনো কিছুই প্রমাণিত না। বিগত সরকারটি ভয়ে এবং অতি লোভে এবং ক্ষমতার জোরে আমাদের তিনটি জাতীয় নির্বাচন কিন্তু ভণ্ডুল করেছে। এখন আপনাকে বলি, রাজনৈতিক দলগুলো কিন্তু একদমই প্রস্তুত ছিল না ৫ আগস্টের জন্য। আজকে 4টি গুরুত্বপূর্ণ কথা বলছি যে রাজনৈতিক দলগুলোর রাজনীতিকে মানুষ বসানোর জন্য গণ অভ্যুত্থান করেনি, কাউকে বসানোর জন্য গণ অভ্যুত্থান করেন কি, এমনকি তড়িঘড়ি করে নির্বাচন, যেটি রাজনৈতিক শক্তিরা বারবার চাপ দিচ্ছেন, 30 দিনের মধ্যেই চাপ দিতে শুরু করেছেন। টু বি অনেস্ট 3 দিন পরেই জনসভা করেছেন, এবং যেটি তাদের করা উচিত হয়নি। আচ্ছা, কিন্তু তাদেরকে মনে রাখতে হবে যে আমরা রাজনৈতিক শক্তির আবির্ভাবই চাই। আমরা অরাজনৈতিক ব্যক্তিরা, অনির্বাচিত ব্যক্তিরা, তারা যতই যোগ্যতা দক্ষতার মানুষ হন, আমরা চাই রাজনীতিবিদরা দেশ শাসন করুন। কিন্তু আমরা অতীতে এই সব দলগুলোকে দেখেছি, ক্ষমতায় দেখেছি, ক্ষমতার বাইরেও দেখেছি। আমরা পতিত স্বৈরাচারকেও ক্ষমতায় দেখেছি, ক্ষমতার বাইরে। বাংলাদেশের জনগণ কিন্তু অনেক পরিপক্ক এখন, এবং তার কাছে আপনি যখন ভোট চাইতে যাবেন, তার কাছে গিয়ে আপনি কি বলবেন, আপনার ন্যারেটিভ কি হবে? আমরা সারা দেশে গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি, গণতান্ত্রিক রাজনীতি করতে চাই, গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করতে চাই। রাজনৈতিক দলগুলোর ভেতরে গণতন্ত্র আছে, তারা কি গণতন্ত্রে বিশ্বাস করে? তাদের নারীদের ব্যাপারে তাদের ভূমিকা কি, ধর্মের ব্যাপারে তাদের ভূমিকা কি? সৌরভ ভাই যেমনটি বলছিলেন, দেখুন আপনি, আমি বা সৌরভ ভাই, আমরা হয়তো খোলা মনে এখন বলতে পারছি যা বলতে চাচ্ছি। আমার চাওয়া তো আরো বেশি। আমার চাওয়া হচ্ছে প্রান্তিক মানুষ নিয়ে কথা বলা, আমার চাওয়া হচ্ছে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে কথা বলা, আমার চাওয়া হচ্ছে যে আপনি এখানে বিভাজনের রাজনীতি করছেন কিনা। শোনেন, সবসময় শেখ হাসিনার মতো মোটা দাগের বিভাজন না করেও বিভাজনের রাজনীতি করা যায়। এবং আমার যেটা দুঃখ হচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে নিহতদের লাশ নিয়ে রাজনীতি শুরু হয়েছে। কোন দলের কতজন নিহত হয়েছে এই কথা যদি আপনি সেদিন বলতেন 5 আগস্টের আগে, আপনার কি ধারণা গণ অভ্যুত্থান হতো? ওই শক্তি চেষ্টা করেছিল খুঁজতে এই মিছিলের মধ্যে জামাত আছে কিনা, এই মিছিলের মধ্যে বিএনপি আছে কিনা। তখন তো আপনি বলেননি, কৌশলের কারণেই বলেননি। অবশ্যই বিএনপি জামাতের লোক ছিল, অবশ্যই শেয়ার মার্কেটে যারা টাকা হারিয়েছে, অবশ্যই যারা গুম খুন হয়েছে তাদের পরিবার ছিল। কিন্তু ওই দিন আমরা বাংলাদেশ ছিলাম, ওই দিন আমরা এক বাংলাদেশ ছিলাম, ওই দিন আমরা জনগণ ছিলাম। এবং রাজনীতিবিদরা জনগণের শক্তির কথা বলেন, জনগণের শক্তিতে ভরসা রাখেন। আপনার লাশের সংখ্যা এখন গুনতে হবে না। আপনি যে এই আন্দোলনের যে বেনিফিট আপনি পেয়েছেন ইতিমধ্যে, আপনাদের যে রাজনৈতিক দল হিসেবে আসলে তাকে যে মামলাগুলো প্রত্যাহার হয়েছে, বিদেশিরা আপনাদের সাথে আলোচনা করতে আসে, এমনকি চাইনিজ অ্যাম্বাসেডর জামাতের সাথে আলোচনা করতে গেছে, ইতিহাসে প্রথম। এই ঘটনাগুলো আপনারা জীবদ্দশায় দেখবেন। তারা ভেবেছিলেন আপনাদের ছাত্রদের কাছে কৃতজ্ঞ থাকতে হবে, জনগণের কাছে কৃতজ্ঞ থাকতে হবে। শুনে রাখেন, যে যত নত থাকবে এখন, আমরা তাকে তত বেশি শক্তিশালী মনে করি। এবং এটি আপনি একটি গুরুত্বপূর্ণ কথা বলছিলেন আশরাফ কায়সার, যে আসলে সামনে একটি নির্বাচন হবে এবং সেই নির্বাচনে কিন্তু জনগণের ভোটই মূল চালিকা শক্তি হবে। এবং এটিও ভুলে গেলে চলবে না যে সামনে নির্বাচনে কিন্তু সবচেয়ে বেশি ভোটার থাকবে ঠিক এই জেন জি রাই, যাদের হাত ধরে আসলে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি। অর্থাৎ তাদের শক্তি কতখানি তারা দেখাতে পারবে। শুধু বলি, 2018 সালে যারা সড়ক আন্দোলন করেছিল তারাই কিন্তু 2024-এ সরকার ফেলেছে। এবার বলে রাখি, পরের নির্বাচনে তারাই প্রধানতম ভোট শক্তি। নিশ্চয়ই, কিন্তু সেই নির্বাচনে আসলে আমরা সব ধরনের রাজনৈতিক দলকে দেখতে চাই, সেটি যেমন আমাদের প্রত্যাশা। সেই রাজনৈতিক দলগুলোর সংস্কারও তো প্রয়োজন। বিশেষ করে আসলে যদি আমি খুব স্পেসিফিক্যালি জাতীয় পার্টির কথাই বলি, এই ধরনের দল যারা ছিল, যারা আসলে যেই সরকার নিয়ে আমরা আলোচনা করছি, স্বৈরাচারী সরকার, তাদের সহচর হিসেবে কাজ করেছে, তাদের ভবিষ্যৎ কি সেটি নিয়েও তো আমাদের ভাবতে হবে। আমি আপনার উত্তর নিব সোহরাব হাসান। একটি বিরতির সময় হয়েছে, জেরুসালেম দেশ সাম্প্রতিক বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সাম্প্রতিক দেখছেন। সোহরাব হাসান, আপনার কাছে প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম। বেশ কিছু দল ছিল যারা আসলে স্বৈরাচার শাসনকে এগিয়ে নিয়ে গেছে, কিংবা যেই স্বৈরাচারী শাসককে আমরা দেখেছি তাকে সাহায্য করেছে, সেই সহচরদের বিচার আমরা কিভাবে করব? সেই দলগুলো যদি পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, তাদের আমরা সংস্কার কি করে করব? ধন্যবাদ। খুব জটিল এখনকার রাজনৈতিক পরিস্থিতি বলেন, বা যে কঠিন সময় থেকে সময় পার হয়ে আমরা এসেছি। একটা হচ্ছে স্বৈরাচারের পতন হয়েছে, আমরা তো আরেকটা স্বৈরাচার তৈরি হোক সেটা চাই না নিশ্চয়ই। যে রাজনৈতিক ধারা ছিল, যে কর্তৃত্ববাদ ছিল, যে অপশাসন ছিল, যে নিপীড়ন ছিল, তার থেকে বেরিয়ে আসতে চাই। এবং আমাদের তরুণ বন্ধুরা কিন্তু সেই ঘোষণাই দিয়েছে
সেভাবেই সব রাজনৈতিক দলকে শুদ্ধ হতে হবে, সেভাবেই রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি নিতে হবে। যে অপরাধ করেছে তাদের অপরাধের দায় স্বীকার করতে হবে। এখন সেটি শুধু আইনি অপরাধের কিন্তু দায় আছে, যে বিচার হবে, শাস্তি হবে। অনেক অপরাধ আছে তার আইনগতভাবে বিচার করা যায় না। যেটা আপনি যে দলের কথা বললেন, সেই দল, এমনকি যে স্বৈরাচারী দল, তাদেরকে বলতে হবে যে আমরা অন্যায় করেছি, ভুল করেছি, আমরা জাতির কাছে ক্ষমা চাই। তাহলে আমি তো মনে করি যে আগামী যে নির্বাচনই হোক, যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই মানসিকতা কি আমরা এখনো দেখেছি, যে রাজনৈতিক প্রক্রিয়াই হোক, কাউকে বাদ দিয়ে নয়। আওয়ামী লীগ 15 বছর ধরে এই যে এক্সক্লুডিং রাজনীতি করতে যে এই নিজের পতন, নিজের ধ্বংস ডেকে এনেছে। আমরা মনে করি যে প্রধান উপদেষ্টা যে কথাটি বলেছেন, পুরো বাংলাদেশ মিলে একটি পরিবার, পরিবারে যে অন্যায় করে তার শাস্তি হবে, কিন্তু সে পরিবারের বাইরে থাকবে না, তাই তো? এখন এ প্রশ্ন তো আসেই, তবে এটা কত দূর পর্যন্ত সেটাও প্রশ্ন। যে সরাসরি অপরাধের সাথে যুক্ত সেটা এক ধরনের, যে ওই দলে থেকেছে কিন্তু সরাসরি অন্যায় করেনি, তার নৈতিক দায় আছে কিন্তু তার সরাসরি দায় নাই। কিংবা যে স্বৈরাচারকে আসলে সহায়তা করেছে ক্ষমতায় টিকে থাকতে, তারও তো একটি বড় দায় আছে। সহায়তা করেছে, এখন তো বলবো যে তরুণ যোদ্ধা যারা, তরুণ যারা সংগ্রামী, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আন্দোলন সম্মুখ সারিতে ছিল, যারা পুলিশের সামনে নিজের জীবন দিয়েছে, তারা ছাড়া তো সবাই কোনো না কোনোভাবে আপোষ করেছে। সেই রাজনৈতিক দল বলুন, আর অন্য পেশাজীবী বলুন, আমলাতন্ত্র বলুন, এমনকি নিরাপত্তা বাহিনী বলুন। ডিজিএফআই তো সেনাবাহিনীর বাইরের কোনো সংগঠন না, তো সুতরাং কোনো সিভিলিয়ান তো তাদের নিয়ন্ত্রণ করেনি সরাসরি। আসলে সাবেক প্রধানমন্ত্রী তিনি তাদের অনেকগুলো, এতগুলো গোয়েন্দা সংস্থা কি দরকার একটা গণতান্ত্রিক রাষ্ট্রে? অনেক কিছু নিয়ে আসলে আমাদের প্রশ্ন জাগে। নজরদারি একটাই করবে, সীমান্তের উপরে, যে আমরা কোনো আক্রান্ত হই কিনা। কিন্তু যে আপনি নজরদারির কথা বলছিলেন, কিংবা আমরা আসলে সবগুলো দলকেই আমরা দেখতে চাই, বেছে নেওয়ার সুযোগ চাই, সেটিও বলছিলাম, কিন্তু আশরাফ কায়সার চট করে বাংলাদেশে চলে এসে আবারও কোনো স্বৈরাচার শাসককে কি আমরা দেখবো? সেই সুযোগ আছে? দেখুন, উনি এখন যেটি করছেন ভিডিও কলগুলো, আগে উনি আমাদের কল রেকর্ড করতেন এবং উনি ওগুলো ব্যবহার করতেন এবং কৌশল করে, কায়দা করে কোনো টেলিভিশন সেগুলো ডিজিএফআই থেকে নিয়ে অথবা এনটিএমসি থেকে নিয়ে সেগুলো প্রচার করতেন। এখন উনি এগুলো নিজেই প্রচার করছেন এবং উনি তার কর্মীদেরকে আশ্বস্ত করতে চাচ্ছেন যে আমরা জয়ের বক্তব্য যদি দেখে থাকি, প্রথম দিনের বক্তব্য, 2 দিন পরের বক্তব্য, 3 দিন পর, 4 দিন পর কিভাবে শিফট হলো। প্রথম দিন বলল যে আমাদের পরিবারের কেউ আর রাজনীতিতে থাকবে না এবং আমার মা পালিয়ে এসেছেন, আপনারা যা পারেন করেন। তারপরে আস্তে আস্তে তাকে কেউ বুদ্ধি পরামর্শ দিয়েছে, আমার ধারণা ওই পারের লোকরাই বুদ্ধি পরামর্শ দিয়েছে। উনি শিফট করতে করতে এখন বলছেন তার মা পদত্যাগই করেনি, উনিও প্রধানমন্ত্রী আছেন এবং আমাদের এখানে একজন প্রধান উপদেষ্টা আছেন। আচ্ছা, এগুলো দেখুন, উনি ভারত থেকে যত কথা বলছেন সব কিছুতেই তাকে কিন্তু আইনের আওতায় আনা উচিত। উনি আমাদের দেশে 1000 মানুষকে 4 দিনে বা 5 দিনে মেরেছেন এবং তারপরে উনি বিদায় নিয়েছেন। কাজেই আমরা মনে করি এই অপরাধের মাত্রা কিন্তু গুরুতর। আমি কিন্তু সোহরাব ভাইয়ের সাথে একমত না যে আমরা আপোষ করেছি, মানে প্রশাসন আপোষ করেছে, বুদ্ধিজীবী সিভিল সোসাইটি আপোষ করেছে। আমি মনে করি তারা কেউ কেউ অপরাধী চক্রের সঙ্গী হয়েছিল। আপোষ তো হচ্ছে একটি ভীরু কাপুরুষ মানুষের অবস্থান, কিন্তু আপনি যদি একটি ফ্যাসিবাদী শক্তির সহায়ক হন, তাদের মুখপাত্র হন এবং তাদের চেয়ে আগ বাড়িয়ে এক ধাপ এগিয়ে প্রচারণার কাজে অংশ নেন, ফ্যাসিজমের যে ক্যারেক্টার, তাতে কিন্তু তাদেরকেই ধরা হয় অগ্রবর্তী বাহিনী এবং তাদেরকে ইউরোপে আইনের আওতায় আনা হয়েছে সবচেয়ে বেশি। এবং সিভিল সোসাইটি, সংস্কৃতিজীবী, লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিক, আপনি আমাদের সংস্কৃতি অঙ্গনের মানুষগুলোকে দেখেন, তারা গরম জল ঢেলে দেওয়া ছাড়া ছাত্রদের উপরে আর কোনো রকমের সহানুভূতি প্রকাশ করার সুযোগ পায়নি বা করেনি। তারা অনেকে কিন্তু অনুতপ্তও না, তারা মনে করছেন তারাই ঠিক আছেন। কারণ ফ্যাসিজমটি এমন করে তৈরি হয়েছিল যে এই নেতৃত্ব, এই পরিবার, এই শাসক আমাদের জন্য অপরিহার্য, তার কোনো বিকল্প নেই। কাজেই আমাদের মনে হচ্ছে যে আমরা যেন বিচারের ব্যাপারে, দেখুন যেই 900 জন মানুষ মারা গেছেন এই শুধুমাত্র এই গণ আন্দোলনে, একটি হত্যারও বিচার যদি আমরা কম করি বা আইনগত প্রতিবন্ধকতার কারণে যদি না করতে পারি,
আপনি মনে রাখবেন আমরা তার সাথে বেইমানি করলাম। বিচার যেমন আমাদের দরকার, অবশ্যই আশরাফ কায়সার, প্রতিটি মৃত্যু আমাদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ। সেই বিচার যেমন আমাদের দরকার, আবার সুস্পষ্ট বিচারও তো আমাদের দরকার। আমরা আসলে সবাইকে ঢালাও মামলার পক্ষে না, আমরা সুস্পষ্ট মামলার পক্ষে, আমরা আইনানুগ বিচারের পক্ষে, আমরা আইনের বাইরে কিছু করতে চাচ্ছি না। সেখান থেকে আমরা কতখানি দূরে আছি সেটিও তো আসলে একটি প্রশ্ন, সেই সমালোচনাটিও তো এখন সৃষ্টি হচ্ছে। এই প্রশ্নটি রেখে যদি আমি আরেকটি বিরতিতে যেতে চাই, জেরুসালেম দেশ সাম্প্রতিক আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জেরুসালেম দেশ সাম্প্রতিক দেখছেন। সোহরাব হাসান, সুস্পষ্ট বিচার আমরা পাবো কিনা সেটি নিয়েও একটি সমালোচনা তৈরি হয়েছে। সেই জায়গাগুলোতেও তো আসলে আমাদের নতুন করে ভাবতে হবে। কি ধন্যবাদ। সুস্পষ্ট না, ন্যায় বিচার, এবং যেটা জনগণের কাছে ন্যায় বলে প্রতীয়মান হবে, বিশ্বাসযোগ্য হবে। বিচার হলেই হবে না, বিচারটি মানুষের কাছে একটা মানে তারা মনে করবে যে একটা ন্যায় বিচার পেয়েছি। কার শাস্তি কত হলো সেটা নয়, ব্যাপারটা হচ্ছে যে একটা ন্যায় বিচার। আমাদের অনেক বিচার নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আছে। সেই প্রশ্ন আশা করি যে আগামী যে বিচার হবে সেই প্রশ্ন থাকবে না। প্রশ্ন না থাকার জন্য যথেষ্ট তথ্য উপাত্ত এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হবে। যে মামলার কথা বলছেন, আমিও মনে করি, বন্ধু আশরাফ কায়সারও নিশ্চয়ই মনে করবেন যে এই গয়রহ মামলা বা ঢালাও মামলা, তাতে হচ্ছে কি এর এই মামলার গুণ চলে যায়, মানে মামলার যে ভিত্তিটা চলে যায়। আপনি একটা হত্যা মামলা, তার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী, অবশ্যই তিনি প্রধান নির্বাহী ছিলেন, তাকেই করতে পারেন, কিন্তু সাংবাদিক, সংস্কৃতি কর্মী, শিক্ষাবিদ, মানে যে কাউকে, এবং একই ধরনের, মানে একটা হতে পারে যে দুর্নীতিগুলো করেছেন সেগুলোকেও তো আসলে সামনে নিয়ে আসা উচিত। হ্যাঁ, দুর্নীতি, অন্যায়, অপকর্ম, ঘুষ, মানে নানা কিছু আছে। এমনকি ধরেন জনস্বার্থ বিরোধী করছে, মানহানি করেছে। মামলাটা আসলে খুবই সুস্পষ্ট হওয়া উচিত ছিল, মামলাটা খুব গুরুত্বপূর্ণ। এবং প্রধানমন্ত্রী কি বলে সরকারের স্বরাষ্ট্র পুলিশের সদর দপ্তর থেকে কিন্তু একটা নির্দেশনাও দেওয়া হয়েছে। আমি মনে করি এটা যত দ্রুত কার্যকর হবে তত মামলা সম্পর্কে, বিচার প্রক্রিয়া সম্পর্কে মানুষের আস্থা বাড়বে। আমি আপনাকে বলি, মামলার ধরনটা এই পরিবর্তিত বাংলাদেশের সাথে মানাচ্ছে না। গণবিপ্লবের যে চরিত্র ছিল, যতটা সৃজনশীলতা ছিল, এবং এরকম একটি ফ্যাসিস্ট শাসনকে পতন ঘটাতে সব মানুষকে যেভাবে আকর্ষণ করা হয়েছিল, এবং এটা একটা হিপনোটিজমের মতো হয়েছিল। আপনি ভাবেন যে মানুষ কাতারে কাতারে জীবন দিচ্ছে, আপনার সামনে লাশ পড়ে যাচ্ছে, কেউ নিহত হচ্ছে, আপনি পিছপা হচ্ছেন না। এটি কখন ঘটে? এটি কিন্তু আমাদের রাজনৈতিক প্রচলিত কর্মসূচি দিয়ে হয় না। যখন মানুষ বিশ্বাস করে যে আমার জীবন দিলে একটা দারুণ ঘটনা ঘটবে, একটা বড় কোনো পরিবর্তন হবে, তখনই তো দেয়। সেই দেশের সাথে এই মামলাগুলো মানাচ্ছে না। কেননা মামলাগুলো পুলিশের সেই আগের চেহারা, মামলার সেই আগের চেহারা, এবং দ্বিতীয় ধাপেও এই মামলাগুলো যাবে না। তখন কি হবে? আপনার চেনা অপরাধী, যাকে আমরা 15 বছর চোখের সামনে দেখেছি, সৌরভ ভাই ঠিকই বলেছেন, রাজনৈতিক অপরাধ করতে, অর্থনৈতিক অপরাধ করতে, সামাজিক অপরাধ করতে, পেশাগত অপরাধ করতে। কাজেই বাংলাদেশ বঞ্চিত হচ্ছে। আপনি অন্তত 50 রকমের অপরাধের মামলা থেকে বাংলাদেশ বঞ্চিত হচ্ছে, এবং আমরা জানতে পারছি না একজন সাংবাদিক কতটা অপরাধী ছিলেন। আমরা জানতে পারছি না একটা ব্যবসায়ী শেয়ার মার্কেটে কতটা অপরাধ করেছিলেন। একজন ব্যবসায়ী অর্থ লোপাট করে কি করে বিদেশে সম্পদের পাহাড় গড়েছেন, অথবা সিঙ্গাপুরের শীর্ষ ধনী হয়েছেন। এই যে ঘটনাগুলো, এগুলো আমরা না জানতে পারলে আমাদের যে স্টোরি টেলিং, এই যে গল্প বলা, এটি তো শুধুমাত্র মানে উনি পালিয়ে গেছেন, তার সরকারের লোকরা পলাতক। এবং আপনি দেখেন তারা কতটা স্পর্ধা। জাহাঙ্গীর কবির নানক গতকালকে একটা প্রেস রিলিজ দিয়েছেন, এবং তার দলের প্যাডে তার দলের কর্মীদেরকে বলেছেন সংগঠিত হতে, এবং বলেছেন যে তাদের যত নেতাকর্মী নাকি মারা গেছে। আমি খুব অবাক, কোথার থেকে মারা গেল আমি ঠিক জানি না। তাদের নাম, ঠিকানা, ভিডিও ঠিক 15 বছর আমাদেরকে যেরকম প্রপাগান্ডার মধ্যে নেওয়া হয়েছিল এবং ন্যারেটিভ বানানো হচ্ছিল, সেরকম করে দিয়েছেন। ঘটনার এরকম গণহত্যার 1 মাসের মধ্যে যদি ফ্যাসিবাদী শক্তি আবার মত প্রকাশ করার সুযোগ পায়, পুনর্বাসনের সুযোগ পায়। দেখুন, সৌরভ ভাইয়ের সাথে আমি একমত যে আমরা চাই সব মত পথের দল নির্বাচনে আসুক, কিন্তু
মানবতা বিরোধী অপরাধের জন্য শাস্তি তো তাকে পেতে হবে। সেই শাস্তি পৃথিবীর অন্যান্য দেশেও হয়েছে, এমনকি ইউরোপে হয়েছে, আমাদের পাশের দেশ শ্রীলঙ্কাতেও হয়েছে। তাতে তার রাজনৈতিক অধিকার থাকবে কি থাকবে না সেটা আইনজ্ঞরা ডিসাইড করবে। তাতে তার সামাজিক সংগঠন করা, এমনকি তাদের যে পেশাজীবী সংগঠনগুলো ছিল যারা শহীদ মিনার এবং জাদুঘর দখল করে রেখেছিল এবং কোনো বরেণ্য মানুষের লাশ শহীদ মিনারে যাবে কি যাবে না ঠিক করতো, তাদের পর্যন্ত শাস্তি হতে হবে। কারণ বাংলাদেশে আমরা সব মানুষের বাংলাদেশ চাই, আমরা মাফিয়ার বাংলাদেশ চাই না, গুটি কয় মানুষের বাংলাদেশ চাই না। আমরা সত্যিকার অর্থে মনে করছি আমরা আসলে ফ্যাসিজমের বাইরে যেতে চাই। কিন্তু সোহরাব হাসান, যে ফ্যাসিজম থেকে আসলে আমরা মুক্তি পেয়েছি বলে আমরা বলছি, আবার একই ভাবে যেই ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই দেশ পেয়েছি, কোন কোন রাজনৈতিক দল খুব সুনিশ্চিত যে কোন একটি নির্বাচন হলে তারাই আসলে সরকার গঠন করবে, সেই ধারণা থেকেও তো তাদের বেরিয়ে আসতে হবে। বাংলাদেশের যদি বড় দলগুলোর কথা বলেন, তারা কোনো নির্বাচনে হেরেছেন এটা স্বীকার করেন না, যে তাকে ষড়যন্ত্র করে হারানো হয়েছে। আওয়ামী লীগ বিএনপি দুই দলই, আর জাতীয় পার্টি তো 90-এর পর থেকে মনে করে যে তার বিরুদ্ধে যত নিপীড়ন, যত অত্যাচার, যত ষড়যন্ত্র জাতীয় পার্টির বিরুদ্ধে। সুতরাং এই বড় তিন দলের ক্ষেত্রেই তাদের জনগণের প্রতি আস্থা আছে কিনা এবার সন্দেহ আছে, কারণ তারা মনে করেন যে তারা ছাড়া আর কেউ দল নেই। এটাও কিন্তু ফেসিজম, একদমই। হ্যাঁ, এটাও ফেসিজম। যে সৌরভ ভাই, জাতীয় পার্টি তাহলে গত 3টে নির্বাচনে তাদের ভূমিকাকে কিভাবে বিশ্লেষণ করে এটি জানা দরকার। এখন কি বলছে জানেন? তারা চাপে পড়ে, তাপে পড়ে তারা গিয়েছিল। আপনি আমি কিন্তু আমরা এটাও বলতে শুনেছি যে তাদের সহায়তা ছাড়া আসলে বড় রাজনৈতিক দলগুলো হয়তো নির্বাচনে জয়ী হতে পারতো না। না, জয়ী হওয়ার পরে গত 15 বছর তো গ্রহণযোগ্যই হতো না, নির্বাচন হতো না। ভুয়া নির্বাচনকে গ্রহণযোগ্যতা দিয়েছে জাতীয় পার্টি, নালে তো নির্বাচনটি হয় না। সুতরাং জাতীয় পার্টিকে জবাবদিহি করতে হবে। আপনি দেখেন এর অর্থমূল্য কি? শুধু যে চাপে পড়েছিল তা কি? তা নয়, নানা রকম তো উপঢৌকন, নানা রকম তো আর্থিক সুবিধা। সুতরাং আমরা আসলে এটা খুব কঠিন কাজ। স্বৈরাচারের পতন যত সহজ, গণতন্ত্র প্রতিষ্ঠা কিন্তু তার চেয়ে অনেক অনেক বড়, অনেক অনেক কঠিন। এখন এই যে প্রচলিত ধারায় যে রাজনীতি চলছে, তার থেকে তারা বেরিয়ে আসবে কিনা। 6টি কমিশন হয়েছে, কিন্তু আমি তো মনে করি সবচেয়ে বড় সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিশন হওয়া উচিত রাজনৈতিক দলের উপর। রাজনৈতিক দলগুলোর যদি সংস্কার না হয়, তাহলে ধরে নিলাম এই সরকার 3 বছর থাকলো, 2 বছর থাকলো, 2.5 বছর থাকলো, এরপর তো একটা রাজনৈতিক কাঠামো, রাজনৈতিক নেতৃত্বই এই দায়িত্ব নেবে। আশরাফ কায়সার যেমন বলছে যে তরুণ নেতৃত্ব, যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, গণ অভ্যুত্থান নেতৃত্ব দিয়েছে, তারা জনগণ তাদেরই বেছে নেবে। এটা একটি পথ হতে পারে যদি জনগণ এভাবে প্রস্তুত থাকে। কিন্তু এর বিকল্প হচ্ছে আবার সেই পুরনো ধারায়। এখন পুরনো ধারায় যাবে কিনা, এবং সেক্ষেত্রে ইতিমধ্যে দেখছেন যে আওয়ামী লীগ এবং বিএনপি এবং জামাতে ইসলামের মধ্যে কে জনসমর্থন বেশি পাবে, বা কে কোন নীতি, কে কোন নীতি নিলে, কোন কৌশল নিলে জনগণের বেশি সমর্থন পাবে, সেই প্রতিযোগিতা এক ধরনের লেগে গেছে। এবং মনস্তাত্ত্বিক লড়াইও তাদের মধ্যে, মনস্তাত্ত্বিক যুদ্ধ। সেই লড়াইয়ের মধ্য দিয়ে যদি আসলে আমরা খুব তড়িঘড়ি করে কোনো নির্বাচনে অংশগ্রহণ করি, সেটি আবারও সেই ফ্যাসিবাদী বুমেরাং হয়ে ফিরে আসবে কিনা আশরাফ কায়সার? আপনি যদি তড়িঘড়ি করে করেন এবং সংস্কার না করে করেন এবং সবাইকে চাপে রেখে হলেও নতুন রাজনীতি উপস্থাপন ছাড়া করেন, তাহলে আপনি সেই একই ভুল করতে যাচ্ছেন যেটার আমরা শিকার হয়েছি। দেখুন, আমি রাজনীতির ব্যাপারে বারবার গুরুত্ব দিচ্ছি। আমার মতে এই যে কমিশনগুলো হয়েছে, বা আমি যে দুটির কথা বললাম যে প্রতিরক্ষা খাতে হওয়া দরকার, স্বাস্থ্য, শিক্ষা, 3টির বললাম, এগুলো কিন্তু প্রশাসনিক সংস্কার, এগুলো হচ্ছে সেক্টরাল রিফর্ম। কিন্তু যেই রাজনীতি দিয়ে গণবিপ্লব হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, সেই জনগণের অভিপ্রায় শোনার কমিশনটি কোনটি? তার মনে কোন রাজনীতি রয়েছে, তিনি কোন আন্দোলনে তিনি জীবন দিয়েছেন, কোন রাজনীতির জন্য তিনি জীবন দিয়েছেন, জনগণের কোন অংশগ্রহণের জন্য আমাদের রাষ্ট্র ব্যবস্থায়। দেখুন, আমরা কিন্তু রাষ্ট্র সংস্কারের কথা বলছি, আমাদের কেউ কেউ নির্বাচন কমিশন সংস্কারের কথা বলছে, যে কথা আমরা 90 সাল থেকে শুনে আসছি। আমি আর এখন এই কথায় অতটা সন্তুষ্ট না। আমি রাষ্ট্রের সংস্কার চাই, এবং সেখানে কোন রাজনীতি নেভিগেট করবে বাংলাদেশ রাষ্ট্রকে, সেটির আমাদের কিন্তু স্থির করতে হবে। দেখুন, আমাদের কিন্তু অনেক মনোপুত হবে না
এমন ডিসকাশনের অংশ Challenge নিতে হতে নিশ্চয়ই পারে, আছে আমাদের সামনে। কিন্তু আপনি মানুষকে কথা বলতে দেন, আপনি জনগণের অভিপ্রায় জানতে চান, আপনি সেই অভিপ্রায়কে আপনি লিখিত করে, আপনি ক্রাফট করে বাংলাদেশ রাষ্ট্রের রাজনৈতিক অভিলাষটি তৈরি জানার করেন। প্রয়োজন। কিন্তু আসলে যে প্রত্যাশা আমরা করছি, সোহরাব হাসান, খুব ছোট করে জানতে চাই, এখন যারা উপদেষ্টা মণ্ডলী আছেন কিংবা প্রধান উপদেষ্টা, তাদের জন্য এটি কতখানি চ্যালেঞ্জিং হতে যাচ্ছে? তাদের জন্য চ্যালেঞ্জিং না, আমরা তাদের জন্য যদি চ্যালেঞ্জিং করি, অর্থাৎ আমরা যদি সমর্থন না করি, বিভিন্ন যারা রাষ্ট্রের এখনো ক্ষমতাবান মানে শুধু কিন্তু এই 20 জন 15 জন উপদেষ্টা না, ক্ষমতার নিরাপত্তা বাহিনী ক্ষমতার একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার, আমলাতন্ত্র একটা অংশীদার, গণমাধ্যম অংশীদার, তারা সহযোগিতা করবে কিনা, করবে না, কতটা করবে, কি উদ্দেশ্যে করবে, নানা রকম যে ব্যবসায়ীরা 5 তারিখের আগে সাবেক প্রধানমন্ত্রীর প্রতি নিঃশর্ত সমর্থন জানালেন, তারা তো আজকে দেখলাম যে এই অন্তর্বর্তী সরকারের প্রতি আবার নিঃশর্ত সমর্থন জানাচ্ছেন। তাহলে কোনটা সত্য? সুতরাং এক ধরনের সুবিধাবাদিতা কিন্তু আমাদের মধ্যে এরা কাজ করছে। আমি আপনাকে একটা কথা বলি, আমি নিঃশর্ত সমর্থন লাইক করি না, এবং আমরা যেই সুবিধাবাদ 15 বছর দেখেছি, সেই সুবিধাবাদের লক্ষণ আবার দেখতে পাচ্ছি। আমি সন্দেহের চোখে দেখি, এবং আমি কিন্তু বলতে চাই যে আপনি এবার শর্তহীন সমর্থন, শর্তযুক্ত সমর্থন দেন, যে এইরকম সংস্কার হলে আমি আপনার পাশে আছি। তাহলে কি হলো দেখুন, প্রধান উপদেষ্টা নিজেই চেয়েছেন যে তাকে সমালোচনা করুন, তাকে সাজেশন দিন, এবং তাদেরকে নেভিগেট করতে হেল্প করুন। আমাদের দায়িত্ব রয়েছে। দেখুন, 20 জন লোক বাংলাদেশকে একটি সঠিক রাষ্ট্র করবে এটা আমি বিশ্বাস করি না, 17 কোটি মানুষ মিলে আমরা করব। অসংখ্য ধন্যবাদ। 15 বছর করতে পারেনি সেই প্রশ্ন যাতে অসংখ্য ধন্যবাদ। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।